জাস্ট স্যাট আপ পড়শি, হাউ ডেয়ার ইউ ট্যাল্ক টু হার লাইক দ্যাট। অর্ণ উঠে দাঁড়িয়েছে, চোয়াল শক্ত করে পড়শির দিকে তাকিয়ে আছে। পড়শি আশ্চর্য হয়ে বলল, তুমি আমার সাথে চেঁচাচ্ছ অর্ণ? তুমি ওর সাথে এভাবে কথা বললে কেন? সো হোয়াট? কে এই মেয়ে? অর্ণ বুকে দুহাত গুজে চোখ ছোট ছোট করে বলল, যে ঘাটের পানি খাচ্ছ সেই ঘাট আমি নিজে বানিয়েছি। আমাকে কি তোমার দুধের বাচ্চা মনে হয়? পড়শি উঠে দাঁড়াল, দাঁত চেপে বলল, তাহলে এই মেয়ে সে? অর্ণ কায়নাতের দিকে তাকাল। কায়নাত ফ্যাল করে অর্ণর দিকে তাকিয়ে তার কথা শুনছিল। অর্ণ না এই মেয়েকে ভালোবাসে তাহলে এমন করে কথা বলছে কেন? অর্ণর কাজকর্ম সব কায়নাতের মাথার উপর দিয়ে গেল। অর্ণ কায়নাতকে বলল, কাম হেয়ার। কায়নাত শুষ্ক ঢোক গিলে অর্ণর নিকট গিয়ে দাঁড়াল। বেহরুজ বেগম কপালে ভাঁজ ফেলে ছেলের কাণ্ড দেখছেন। কি করতে চাইছে অর্ণ কায়নাতের এক হাত আকরে ধরে পড়শির সামনে উঠিয়ে বলল, সি ইস মাই ওয়াইফ, মিসেস অর্ণ চৌধুরী। এন্ড আই নো ভেরি ওয়েল দ্যাট ইউ নো দিস। জেনে বুঝে আমার বাড়িতে আমার বউকেই হ্যারাস করতে এসেছ? পড়শি দাঁত চাপল, কায়নাতের দিকে তাকিয়ে গা ঝালানো হাসি দিয়ে প্রত্যুত্তরে বলল, তোমার চয়েস দেখে ভীষণ আফসোস হচ্ছে আমার। ওকে নিয়ে আর একটা কথা বললে তুমি কাল সকাল দেখতে পারবে না, আই প্রমিস। তোমার কলিজা ছি রে কুকুরকে দিয়ে খাওয়াব। অপমানে পড়শি রাগে গিজগিজ করতে লাগল। এই মেয়ের জন্য অর্ণ অপমান করছে। বেহরুজ বেগম পরিস্থিতি বুঝে পড়শিকে শক্ত গলায় শুধান, তুমি তোমার লিমিটে থাকো পড়শি। আমার বাড়ি এসে আমার ছেলের বউকে নিয়ে উল্টো পাল্টা কথা বললে ভেবনা আমি তোমাকে ছেড়ে দিব। পড়শি নিজের সাইড ব্যাগ তুলে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। বাড়ির বাইরে যাওয়ার আগে বলে গেল, শুরুটা যেহেতু তিক্ততা দিয়েই হলো তাহলে শেষটা ধমধ দিয়েই শেষ হবে। আবার দেখা হবে। পড়শি বাড়ি থেকে বেরিয়ে গেছে। অর্ণর হাতে এখনও কায়নাতের ডান হাত। বেহরুজ বেগম আর চোখে সেদিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। কায়নাত আশ্চর্য নয়নে এখনও সদর দরজার দিকে তাকিয়ে আছে। একটু আগে এখানে কি হলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কায়নাত চোখ ঘুরিয়ে ড্যাব করে নিজের হাতের দিকে তাকাল। অর্ণ শক্ত করে ধরে রেখেছে। সে হাত মুচড়ি শুরু করলেই অর্ণ ছেড়ে দিল। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, উনি আপনার কে হন? অর্ণ কায়নাতের মুখোমুখি হয়ে বুঝে হাত গুজে দাঁড়াল। মাথা নিচু করে কায়নাতের আনন পানে তাকিয়ে বলল, সি ইস মাই পাস্ট। এখন নাথিং। কায়নাত আজ বহু কষ্টে অর্ণর ধারালো চোখে চোখ রাখল। রুহু কাঁপছে তার। বার কয়েক ঢোক গিলে বলল, আপনি এখনও উনাকে ভালোবাসেন? অর্ণ ফোঁস করে চাপা নিঃশ্বাসটুকু ছেড়ে শুধায়, আশা করি আমার আগের কথায় উত্তর পেয়ে যাবেন। থেমে আবার বলল, কেউ কিছু বললে বলদের মতো দাঁড়িয়ে থাকবেন না, দরকার হলে মেরে হাত পা ভেঙে দিবেন, তারপরেরটা আমি দেখে নিব। অর্ণ চলে গেল কায়নাতের দৃষ্টির আড়ালে। অর্ণর বলে যাওয়া কথা খুব ভাবাচ্ছে তাকে। আজকাল কায়নাতের নিজেকে নিজেই পাগল পাগল মনে হয়। তার জীবনের সাথে কি হচ্ছে সব? এত এলোমেলো হওয়ার তো কথা ছিল না, তাহলে কেন? কায়নাত দীর্ঘশ্বাস ফেলে পড়শির কথা ভাবল। অর্ণর সাথে এই মেয়ের অতীতে সম্পর্ক ছিল এটা বুঝতে তার সময় লাগল না। তাহলে এই লোকের কিসের পিছুটান? ঘরে বউ রেখে কিভাবে সাধু পুরুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে? কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ করে অর্ণর বলা প্রত্যেকটা কথা মনে পড়ে গেল ওর। পড়শির সামনে কায়নাতকে নিজের বউয়ের পরিচয় দিয়েছে সে। আদৌ কি সে সত্যি শুনেছে নাকি ভুল? কায়নাত ফট করে উপরে তাকাল। অর্ণ নেই, চলে গেছে। কেন যেন অশান্ত মনটা ভীষণ হালকা লাগছে। ঠোঁটের কোণে মুচকি হাসি। অর্ণ নিজের ঘরে এসে মেহরাবকে কল করল। মেহরাব কল রিসিভ করতেই অর্ণ দাঁত চেপে বলল, পড়শি বিডিতে এসেছে, আমাকে জানাসনি কেন? মেহরাব বাসার ছাদে বসেছিল এক কিনারায়। দৃষ্টি ছিল বাড়ির মেইন রাস্তায়, যেখানে সুরঞ্জনা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। অর্ণর এহেন প্রশ্ন শুনে সে কপাল কুঁচকে বলল, ও বাংলাদেশে এসেছে? অর্ণ চোখ বন্ধ করে হাতমুঠো বন্দি করল। এই বান্দা তো আরেকটা মফিজ। সে রাগে গোজগোজ করতে করতে বলল, ওকে ওয়ার্ন করে দিস আমার বাড়ির আশেপাশে যেন না আসে। অর্ণ কল কেটে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ফাঁকে রেখে বা হাতের আঙুল দিয়ে মাথার চুলগুলো পেছনে ঠেলে দিল। গরম লাগছে ভীষণ। আচমকা নজর বাড়ির গেটের দিকে যেতেই অর্ণর কপালে ভাঁজ পড়ল। স্বার্থ আর শেহেরের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কায়নাতও এগিয়ে গেল সেদিকে। বাড়ির সামনে দারোয়ান নেই। কোথায় গেল? মনে হচ্ছে সেখানে গণ্ডগোল লেগেছে। অর্ণ সিগারেট ঠোঁট থেকে সরিয়ে রাখল। কপাল কুঁচকে তাকিয়ে রইল সেদিকে।
এদিকে বাড়ির সামনে 27-28 বছর বয়সী একজন নারী এসে হাঙ্গামা করছে। তার দাবি চৌধুরী বাড়ির বড় ছেলের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মেয়েটা মাথার কাপড় চেপে ধরে নাক টেনে বলল, বিশ্বাস করেন আপা, এই বাড়ির বড় পোলার লগে আমার সম্পর্ক আছে। হের লগে আমার গভীর সম্পর্ক। কায়নাত চোখ বড় বড় করে মেয়েটাকে দেখল। দেখে মনে হচ্ছে মেয়েটার মধ্যে গ্রামের ছোঁয়া, সাথে আর কথাবার্তায়ও তাই মনে হয়। কায়নাতের বুক কাঁপছে মেয়েটার কথা শুনে। মুখ ফুটে কিছু বলতে পারছে না। পাশ থেকে স্বার্থ বলল, আপনারে আপা জীবনে দেখি নাই আমরা। কতদিনের সম্পর্ক আপনাগো মধ্যে? নিজের ভাষার কাউকে পেয়ে মেয়েটা সরল মনে বলল, 2 মাসের সম্পর্ক ভাইজান। হেরে আমি অনেকবার ফোন দিছি কিন্তু হে ফোন ধরে না। হে যখন আমার বাড়িতে গেছিল তখন আমারে এই বাড়ির ঠিকানা দিয়ে আইছে। হাতে রাখা কাগজের টুকরোটুকু স্বার্থর দিকে এগিয়ে দিল মেয়েটা। স্বার্থ কাগজে চোখ বুলিয়ে শেহেরের দিকে তাকাল। শেহের স্বার্থর কানে কানে বলল, বিশ্বাস কর ভাই, অন্য জীবনেও এসবে নেই। স্বার্থ গলা কেশে কায়নাতের থমথমে মুখশ্রী দেখল। মেয়েটার মুখ শুকিয়ে এসেছে। কায়নাত মেয়েটার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, সে আপনার বাড়িতেও গিয়েছিল? মেয়েটা আর চোখে স্বার্থ আর শেহেরের দিকে তাকিয়ে মুখের উপর কাপড় চেপে বলল, শুধু কি গেছে, কইলাম না আমাগো মধ্যে গভীর সম্পর্ক আছে। বাড়ির ভেতর থেকে বেহরুজ বেগম ও সাইমা বেরিয়ে এলেন। বাড়ির সামনে অচেনা এক মেয়েকে কায়নাতের সাথে কথা বলতে দেখে এগিয়ে এলেন। এসে এসব আজে বাজে কথা শুনে তার মাথা খারাপ হয়ে গেল। কায়নাতের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে চোখের পানি। শেষে কিনা অন্যর চরিত্রে সমস্যা। বেহরুজ বেগম মেয়েটাকে ধমকে উঠলেন। বললেন, মুখে লাগাম টানো মেয়ে, কি বলছো ভেবে বলছো? আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলছো তুমি? মেয়েটা জোর গলায় বলল, আমি গরিব হইতে পারি তাই বইলা মিথ্যা কথা কই না আম্মাজান। স্যাট আপ। আম্মাজানকে? হ্যাঁ, আপনি আপনার ছেলের ডাকেন। আমার কথা বিশ্বাস না হইলে তারে জিজ্ঞাসা করেন। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির ভেতর থেকে প্রায় সকলেই বাইরে চলে এসেছে। অর্ণ এখনও নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে। স্পষ্ট কথাও শোনা যাচ্ছে না। যখন দেখল কায়নাত কাঁদছে তখন ঘরের বাইরে পা বাড়াল। অন্যদিকে বাগানের শেষ প্রান্তে বাড়ির এক কোনায় চুপটি করে ঘাপটি মেরে বসে আছে বাড়ির দারোয়ান হিনান। যে মেয়েটা বাড়িতে এসে ঝামেলা করছে সে আর কেউ নয়, হিনানের গার্লফ্রেন্ড রাবেয়া। সে রাবেয়াকে মিথ্যে কথা বলে সম্পর্কে জড়িয়েছিল। বলেছিল চৌধুরী বাড়ির বড় ছেলে সে। বেচারা গুণাক্ষরেও টের পায়নি রাবেয়া এই বাড়ি অবধি চলে আসবে। এসব যদি বেহরুজ বেগম জানেন, না জানি হিনানের কি অবস্থা করবেন। রাবেয়া নাক টেনে টেনে কাঁদছে। অর্ণ ধীরে এগিয়ে এলো। কায়নাতের পেছনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? সবাই অর্ণর দিকে তাকাল। কায়নাত পিছু ঘুরে দাঁড়াতে গেলে অর্ণর শক্তপুক্ত বুকের সাথে বাড়ি খেল। অর্ণ এক হাত দিয়ে কায়নাতকে আঁকড়ে ধরে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বলল, এখানে কি হচ্ছে মা? বেহরুজ বেগম বিরক্ত হয়ে রাবেয়াকে দেখিয়ে বলল, এই মেয়েটা বলছে তোমার সাথে নাকি ওর গভীর সম্পর্ক আছে। কি হচ্ছে এসব? অর্ণর চোখ কপালে। কিসব কথা এসব? সে রাবেয়ার দিকে হতভম্ব হয়ে তাকাতেই মেয়েটা শুষ্ক ঢোক গিলে বলল, উনার লগে তো আমার কোনো সম্পর্ক নাই আম্মাজান। উনারে আমি চিনি না। এই বাড়ির বড়পোলা হিনানের লগে আমার সম্পর্ক। কায়নাত কথাটা শুনেই থমকে গেল। সে এতক্ষণ অন্যর চরিত্র চটকে ঘেটে ফেলেছিল। এখন শুনছে মেয়েটা অন্য কারোর কথা বলছে, কিন্তু এই হিনানটাকে? বেহরুজ বেগম রাবেয়ার কথা শুনে অবাক হয়ে বলল, এই বাড়ির বড় ছেলে হিনান? এই মেয়ে হিনান আমার বাড়ির দারোয়ান। ও আমার ছেলে হলো কবে থেকে? কে বলেছে তোমাকে এসব? মেয়েটা ফুপিয়ে উঠল। বলল, হে নিজেই আমারে কইছে। আমি এখন কি করমু আম্মাজান? নুসরাত মেয়েটাকে ভালো করে দেখে দীর্ঘশ্বাস ফেলল। মায়া হলো খুব। সে মিনমিন কণ্ঠে বলল, হিনান ভাইয়ের 3 বউ এবং 2 বাচ্চা সাথে গোটা একটা সংসার আছে, এটা আপনি জানতেন না? স্বার্থ পাশ থেকে হতবাক হয়ে বলল, হালায় 3 বিয়াও কইরালাইল রে, আর আমরা কি করলাম? চৌধুরী বাড়ির বিশাল ড্রয়িং রুম জুড়ে উপস্থিত সকলেই। রাবেয়া মেয়েটা কেঁদে কুটে নিজের বেহাল দশা বানিয়েছে। সেই তখন থেকে কেঁদে যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে। পাশেই নুসরাত বসে আছে। তার মায়া হচ্ছে মেয়েটার জন্য। কিছুটা হলেও নিজের জীবনের সাথে মিল পাচ্ছে। কায়নাত গাল ফুলিয়ে কপাল কুঁচকে রেখেছে। রাগ হচ্ছে তার, কিন্তু কেন সে বুঝতে পারছে না। পাশেই অর্ণ এবং নিশা বসেছে আর সে মাঝখানে। স্বার্থ শেহের আয়মান অন্য পাশে। বেহরুজ বেগম ও বেলি বেগম হতাশার নিঃশ্বাস ফেলছেন একটু পরপর। হিনানের কোনো খবর নেই।
হতচ্ছরা কোথায় পালিয়েছে কে জানে। বেহরুজ বেগম রাগে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। আয়মান হিনানকে খুঁজতে বাইরে গেছে। আজ হাড্ডি গুড্ডি না ভাঙলে বেয়াদবটার শিক্ষা হবে না। অর্ণ আর চোখে কায়নাতের ফোলা মুখ দেখে কপাল কুঁচকাল। এমনিতেই বাচ্চা একটা মেয়ে, তার মধ্যে গাল ফুলিয়ে আরও বাচ্চা সেজে বসে আছে। তার বিরক্ত লাগল। পিচ্ছি বউ নিয়ে সংসার করতে হচ্ছে ভাবতেই শরীরে কাটা দেয়, তার মধ্যে মেয়েটা আরও বেশি বাচ্চা সেজে বসে থাকে। স্বার্থ বারে বারে নিশার দিকে তাকাচ্ছে। নিশা একবারের জন্যও তার দিকে তাকায়নি। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। এত ইগো এই মেয়ের, অবশ্য দোষটাও তার। হয়তো আলিশার সাথে দেখেছে বলে এত রাগ। সেও বাকি করত। কত বড় সাহস, ফাইজকে মেরেছে বলে একদম পুলিশের কাছে চলে গেছে। ঠিকই আছে, এই মেয়েকে আরও জব্দ করা দরকার। খানিকক্ষণ পর আয়মান হিনানকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। হিনান ভীতু নজরে রাবেয়ার দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলল। হিনানকে দেখেই রাবেয়া উচ্চস্বরে শুধায়, ওই তো উনি। বেহরুজ বেগম বিরক্ত হয়ে হিনানের দিকে তাকিয়ে আছেন। অর্ণ উঠে দাঁড়াল। হিনানের সামনে গিয়ে বলল, তোমার জন্য আজ আমার চরিত্র নিয়ে কথা উঠেছে হিনান ভাই। একটু তো লজ্জা শরম করো। ঘরে 3টা বউ বাচ্চা রেখে আবার অন্য এক নারীর সাথে সম্পর্কে কিভাবে জোড়ালে? শেহের পাশ থেকে মাথা চুলকে বলল, শরম থাকলে কি আর 3টা বিয়ে করত? ওর কারেন্ট বেশি বুঝতে হবে। হিনান মাথা নিচু করে বলল, মাফ কইরা দাও ভাই। রাবেয়া হিনানের সামনে এসে বলল, আপনি আমারে এমনে ঠকাইলেন? আপনি আগে কেন কন নাই আপনার আগেও বিয়া হইছে? আমি আমার লগে সম্পর্ক করছেন, কলঙ্কিত করছেন, এখন আমারে বিয়া করব ক্যাডা? বলেই মেয়েটা ডুকরে উঠল। বেহরুজ বেগম শুষ্ক ঠোঁট ভেজালেন। হিনানের অলরেডি 3টা বউ, এখন যদি এই মেয়ের সাথে আবার বিয়ে দেয়া হয় তাহলে চুল ছিঁড়াছিঁড়ি শুরু হবে। আবার রাবেয়ার সাথে বিয়ে না দিলেও সমস্যা। মেয়েটা যা বলছে তাতে মনে হচ্ছে এদের সম্পর্ক গভীরে চলে গেছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে শক্ত চোখে হিনানের দিকে তাকালেন। বললেন, যা করেছ খুবই খারাপ করেছ হিনান। এখন কি করতে চাইছ? হিনান মাথা নিচু করে বলল, কি করমু? ওকে বিয়ে করবে? সাইমা এতক্ষণ চুপ থাকলেও ওরনার কোনা কুচলে বলল, খালা আম্মা একটা সত্যি কথা কই, এই হিনান আমারেও ওর জালে ফাঁসাইতে চাইছিল জানেন। খালি কইতো, সাইমারে তোরে আমার অনেক ভালো লাগে, প্রেম করবি আমার লগে? সাইমার কথা শুনে সবাই হতবাক। ঘরে 3টা বউ রেখে আবার বাইরেও প্রেম, তাও আবার একই বাড়ির মেয়ের সাথে। বেহরুজ বেগম রাগে চোখ বন্ধ করে ফেললেন। কায়নাত চোখ বড় বড় করে হিনানের দিকে তাকিয়ে মুখ ফসকে বলে ফেলল, আমি তো জীবনে একটা প্রেমও করিনি, আর আপনি একসাথে 5টা? বলেই মুখের উপর হাত রাখল। ঈষস কোথায় কি বলে ফেলল। নিশা ফিক করে হেসে দিল। অর্ণ বাঁকা চোখে কায়নাতের মুখশ্রী দেখল। হিনান গলা কেশে মিনমিন করে বলল, ম্যাডাম আপনি যদি বলেন তাইলে সাইমা আর রাবেয়া দুইজনেরই আমি বিয়া করতে রাজি। হতচ্ছরা থাপ্পড় খেয়েছ কখনো? একে তো একটা মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করেছ, এখন সাইমাকেও তোমার চাই? সাইমাকে আমি ছোট থেকে বড় করেছি নিজের মেয়ের মতো, আর তুমি ওর দিকেই নজর দিয়েছ? হিনানের মুখটা চুপসে গেল। অর্ণ বিরক্ত হল ভীষণ। শুধু শুধু কথা বাড়াচ্ছে সবাই। সে প্রস্থান করল। ঘণ্টা খানেক বাদেই কাজী এনে বাড়িতেই দুজনের বিয়ে দেয়া হল, এবং কল করে তার 3 বউকেও জানানো হল। নিশ্চিত আজ বেচারার বাসরের জায়গায় কবর খোঁড়া হবে। পরের দিন কায়নাত ও নিশা কলেজ গেল। 3 দিন পর অর্ণ এবং মাশফিক চৌধুরী দেশের বাইরে যাবেন। কাজ কবে শেষ হবে সেটা ঠিক জানেন না তারা। অর্ণ অফিস রুমে বসে কাজ করছিল। মূলত কিছু ইম্পর্ট্যান্ট ফাইল চেক করছিল। এখন দুপুর গড়িয়েছে, খাওয়া হয়নি এখনও। মাশফিক চৌধুরী কোথায় যেন গেছেন অর্ণ জানে না। অর্ণ কাজের ফাঁকে একবার ফোন হাতে নিল। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। পড়শির মেসেজ। একটা পিকচারে বিজয়ের বিধ্বস্ত দেহ দেখা যাচ্ছে। বিছানায় গুটিয়ে শুয়ে আছে সে। নিচে লেখা, আমার ওয়াইক তুমি কুকুরা মোটো মেরেকো, বেবো না তোমাকে শেয়ার দেব। সময় হক শেষ দেখে চড়ব এমি। অর্ণর ঠোঁটের কোনায় হালকা হাসি ঝুলানো। তাকে দেখে মনে হচ্ছে বিজয়কে দেখে তার ভীষণ আনন্দ হচ্ছে। সে হাতের সাহায্যে মাথার চুল পেছনে দিকে ঠেলে দিয়ে জবাবে বলল, দ্য ডগস টেল ইজ নেভার স্ট্রেট। অর্ণ নাম্বারটা ব্লক করে দিল। বিরক্ত লাগছে। মাশফিক চৌধুরী পার্টনার বানানোর জন্য আর মানুষ পেল না, সেই পড়শির বাবাকেই বানাতে হল। যেমন বাপ তেমন হয়েছে ছেলে মেয়েগুলো। অমানুষের জাত। অর্ণ কাজে মনোযোগী হল। আজ একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে সন্ধ্যায়। কায়নাত ও নিশা সবে মাত্র কলেজ থেকে বের হল।
বাইরে রোদের প্রখরতা কমে এসেছে। মেঘলা আকাশ, আজ বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, তবুও বলা যায় না। কলেজ থেকে একটু দূরে বাইক নিয়ে বসে আছে সার্থ। সেই নিশাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ নিশার সাথে কথা বলা দরকার। মেয়েটা বড্ড বেশি বেয়াদব হয়ে যাচ্ছে, না জানি কবে হাত ফসকে বের হয়ে যায়। কত শখের নারী তার। নিশা ও কায়নাত আশেপাশে চোখ বুলিয়ে দেখল বাড়ির গাড়ি নেই। নিশা ফোন বের করে দেখল ফোনে চার্জ নেই। বিরক্ত হয়ে বলল, গাড়ি কেন আসেনি এখনো? কায়নাত আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখল। বাস সাইডের রাস্তার কোনায় বাইকে সার্থর দিকে চোখ যেতেই সার্থ হাত উঠিয়ে হাই দেখাল। কায়নাত বলল, আপু ওই যে ওটা সার্থ ভাইয়ে না? নিশা ফট করে তাকালো কায়নাতের ইশারা দেখে। সার্থই তো, বাইক নিয়ে এগিয়ে আসছে এদিকেই। নিশা কায়নাতের হাত আঁকড়ে ধরে উল্টো পথে হাঁটা ধরল। বলল, উনার সাথে কোনো কথা বলবে না কায়নাত? কায়নাত বলল, কিন্তু আপু তোমার উনার সাথে কথা বলা উচিত। কোনো দরকার নেই, এমন খারাপ চরিত্রহীন মানুষের সাথে আমার কোনো কাজ নেই। কায়নাত শুকনো ঢোক গিলল। এতক্ষণে সার্থ ওদের সামনে চলে এসেছে। একদম ওদের সামনে এসেই ব্রেক কষেছে। নিশা চোখ খিচে বন্ধ করে দাঁত চাপল। কায়নাত সার্থকে সালাম দিয়ে বলল, ভালো আছেন ভাইয়া? সার্থ বাইক থেকে নেমে বলল, ভালো আর থাকব কি করে বলো, নেশার নাখরাই শেষ হচ্ছে না। নিশা বলল, রাস্তা ছাড়ো। সার্থ একটা রিকশা ডাকল। আরেক হাত দিয়ে নিশার হাত ধরে কায়নাতকে বলল, উঠো কায়নাত। নিশা কটমট করে বলল, ও কোথায় যাবে? সার্থ নরম কণ্ঠে আবার বলল, কায়নাত উঠো রিকশায়। কায়নাত চুপচাপ রিকশায় উঠে বসল। সার্থ রিকশাওয়ালাকে ঠিকানা বলে দিয়ে কায়নাতকে বলল, গিয়ে সেবা যত্ন করো একটু কেমন? নিশা সার্থর কাজে হতবাক। কায়নাত চলে যেতেই নিশা ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। কি সমস্যা তোমার? আমার কলেজের সামনে এসেই কেন তোমার সব সময় ঝামেলা করতে ইচ্ছে করে? এর আগেও তোমার কারণে আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। স্বার্থ ভাই, দয়া করে আমার থেকে দূরে থাক। চুপ করবি তুই? স্বার্থ ধমকে উঠল। আশেপাশের কিছু স্টুডেন্ট আর চোখে এদিকে তাকাল। নিশা শুকনো ঢোক গিলে আশেপাশে চোখ বুলিয়ে বলল, প্লিজ যাও স্বার্থ ভাই, এখানে ঝামেলা করবে না। স্বার্থ নিশার কাঁধে হাত রাখল। কাঁধে হালকা স্লাইড করে বলল, হয় চুপচাপ বাইকে ওঠ, না হলে এই রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি করে মানুষ জড়ো কর। তোর কলেজ দিয়ে কি আমি বাল ফালাব? কে কি বলল না বলল আই ডোন্ট কেয়ার। স্বার্থ ভাই, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। বাইকে ওঠ। কোন অধিকারে জোর করছো তুমি? আমি তোমার কে হই? স্বার্থ বিরক্ত হয়ে নিশাকে জোর করে বাইকে উঠালো। মেয়েটা এত ঘাড়ত্তারা, যেমন ভাইগুলো ঠিক তেমন ছোট বোন হয়েছে। রক্তের না হলেও কানেকশন তো আছেই। কায়নাত চৌধুরী অফিসের সামনে দাঁড়িয়ে আছে। স্বার্থ তাকে শ্বশুরের অফিসে পাঠালো। সে তো ভেবেছিল বাড়ি পাঠিয়ে দিয়েছে, এখন দেখছে অফিসে। তার কাছে ভাড়া নেই, বাড়ি যাবে কি করে? কায়নাতের ভীষণ আফসোস লাগল। কিপটা মার্কা একটা জামাই পেয়েছে সে। হাতখরচটা তো অন্তত দিবে নাকি? হাতখরচটাও শ্বশুর দেয়। কি কপাল তার! সে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। বাইরের অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে। বাতাস ছেড়েছে। এই বৃষ্টির দিন কবে শেষ হবে আল্লাহ জানে। সে অফিসের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এখন অন্যর সাথে দেখা হলেই ঝগড়া লাগবে। লোকটা এত বেশি বকাঝকা করে বাবা। কায়নাত লিফটে উঠে 12 তলায় চাপ দিল। গ্রাউন্ড ফ্লোর থেকে আরও 3 জন ছেলে উঠল। কায়নাত লিফটের এক কোনায় গিয়ে গুটিয়ে নিল নিজেকে। এত বেশি অস্বস্তি লাগছে যে ঘাম ছুটে গেছে। 2 জন 7 তলায় নামতেই আরেকজন ঘাড় ঘুরিয়ে কায়নাতের দিকে তাকাল। ওকে এমন হাঁসফাঁস করতে দেখে ছেলেটা বলল, আপনার কি সমস্যা হচ্ছে মিস? কায়নাত ভীতু চোখে ছেলেটার দিকে তাকিয়ে ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, জি না, আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। না, আমি ঠিক আছি। কোথায় যাচ্ছেন আপনি? লিফটের দরজা খুলে গেল। সামনেই অর্ণ কানে ফোন ধরে দাঁড়িয়ে আছে। কায়নাত আর সেই ছেলেকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে সে ফোন রেখে দিল। কায়নাত সামনে তাকাতেই অর্ণকে দেখে যেন প্রাণ ফিরে পেল। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে বলল, আমার জামাইয়ের কাছে এসেছি। এই উনার কাছে। ছেলেটাও বেরিয়ে এলো। অবাক চোখে অর্ণর দিকে তাকিয়ে বলল, কিরে তুই কবে বিয়ে করলি? অর্ণ আর চোখে কায়নাতকে দেখল। মেয়েটা অর্ণর এক হাত জড়িয়ে ধরেছে। সেই শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, তুই এখানে কি করছিস? ছেলেটার নাম ইমরান, অর্ণর ফ্রেন্ড। অর্ণর সাথেই দেখা করতে এসেছিল। সে হাসি মুখে বলল,
তোর সাথেই দেখা করতে এসেছি। তোর তো ছুটি প্রায় শেষের দিকে, কবে আবার চলে যাবি? আর আমিও ব্যস্ত থাকি, তাই ভাবলাম আজ এসে দেখা করে যাই। অ্যাকচুয়ালি আমার এখন মিটিং অ্যাটেন্ড করতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ফ্রি হব কখন জানি না, তুই ওয়েট করতে পারবি? ইমরান হতাশার স্বরে বলল, আমার বনানী যেতে হবে, আজ আর হলো না। তুই কবে ফ্রি বল? কাল ফ্রি আছি। তাহলে কাল দেখা হচ্ছে? শিওর। ইমরান চলে যেতেই অর্ণ মাথা নিচু করে কায়নাতের দিকে তাকালো। গলা কেশে বলল, হাত ছাড়ুন ম্যাডাম, না হলে আমি ধরলে ছাড় পাবেন না। কায়নাত তাড়াতাড়ি হাত ছেড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়াল। শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, ওই লোককে দেখে ভয় লাগছিল। কিসের ভয়? ছেলে মানুষ, তার মধ্যে একা ছিলাম আমি। কারোর জানের ভয় থাকলে আপনার দিকে হাত বাড়াবে না। সো রিল্যাক্স। বাই দা ওয়ে, আপনি এখানে কি করছেন ম্যাডাম? কায়নাত অদ্ভুত চোখে অর্ণর দিকে তাকাল। লোকটা কি নেশা করেছে? এমন করে কথা বলছে কেন? কেমন অদ্ভুত শীতল অর্ণর দৃষ্টি, ঠোঁট কামড়ে কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে আছে। কায়নাত বার কয়েক ঢোক গিলে বলল, স্বার্থ ভাইয়া পাঠিয়েছে। স্বার্থ কেন এখানে আপনাকে পাঠাবে? উনি নিশা আপুকে নিয়ে কোথায় যেন গেছে। অর্ণ কিছুক্ষণ কায়নাতের অস্থির ভাবভঙ্গি দেখে পেছনে দিকে হেঁটে যেতে যেতে বলল, ফলো মি। কায়নাত দৌড়ে অর্ণর পেছনে পেছনে হাঁটা ধরল। অর্ণ নিজের অফিস রুমে ঢুকে দরজা টেনে দাঁড়াল। কায়নাত ঢুকতেই দরজা লক করে দিল। অর্ণর রুমটা বাড়ির মতোই বিশাল বড়। কায়নাত এর আগেও এখানে এসেছে। দক্ষিণে পুরো দেয়ালটাই কাচের, যেখান দিয়ে পুরো শহর দেখা যায়। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। কায়নাত ঘেমে নিয়ে একাকার। অর্ণ দেখল তাকে। তার কক্ষের সাথে আলাদা একটা রেস্ট নেয়ার জন্য রুম আছে। সে ভেতরের দরজা খুলে কায়নাতকে বলল, ম্যাডাম এদিকে আসুন। কায়নাত গেল। দেখল একটা বেডরুমের মতোই সেম রুম। সে গোল গোল চোখে পুরো ঘরে চোখ বুলিয়ে বলল, এখানে ঘর এলো কি করে? আপনি এখানে থাকেন? অর্ণ বলল, হুম। কায়নাত কি মনে করে যেন অর্ণর দিকে তাকিয়ে বলল, আপনার অফিস রুমে আবার কোনো মেয়ে আসে না তো? আমার পুরো অফিসে হাজার খানেক মেয়ে আছে। দরকার হলে আসবে না? কায়নাত চোখ বড় বড় করে বলল, তার মানে ওরা এখানে আসে? অর্ণ বুঝল কায়নাতের মাথায় কি চলছে। বিচ্ছু কি শুধু শুধু বলে? এই মেয়ের মাথা এত মোটা কেন? সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কবে বড় হবেন? আমি আবার ছোট ছিলাম কবে? মায়ের পেট থেকেই কি বিচ্ছু হয়ে বের হয়েছিলেন? অপমান করবেন না বলে দিচ্ছি। ছোট নেই মানে আমার আর কয়েকদিন পরেই 17 বছর বয়স হবে। তাহলে হলাম না বড়? বলতে বলতে অর্ণর চোখের দিকে তাকালো সে। অর্ণর দৃষ্টি কোথায়? কায়নাত ঠোঁট কামড়ে ধরল। হালকা কেশে বলল, আপনার না মিটিং আছে? জান দেরি হয়ে যাচ্ছে না? অর্ণ কায়নাতের দিকে দুপা এগিয়ে গেল। কায়নাত হালকা পিছিয়ে যেতে যেতে বলল, আর বেশি কথা বলবো না প্রমিস। আপনি এখন যেতে পারেন ভাইয়া। অর্ণ থেমে গেল কায়নাতের কথা শুনে। হ্যাচকা টানে কায়নাতকে নিজের নিকট এগিয়ে এনে শুধায়, বিয়ে করা জামাইকে ভাই ডাকছেন, লজ্জা করে না আপনার? কায়নাত এমনিতেই অর্ণর হঠাৎ ছোঁয়ায় হকচকিয়ে গেছে, আবার এহেন কথায় তাজ্জব বনে গেল। সে ভয়ার্ত চোখে অর্ণর দিকে তাকিয়ে বলল, ছাড়ুন আমাকে। অর্ণ ছেড়ে দিল ওকে। ঘরের বাইরে যেতে যেতে একবার পিছু ঘুরে দাঁড়াল। কায়নাতের ভয়ার্ত বদনে আঁখি বুলিয়ে বলল, যে জিনিস একবার অর্ণ চৌধুরীর নামে হয়েছে সেই জিনিস মরণের আগ অবধি কেউ ছুতে পারবে না। যেটা আমি চেয়েছি সেটার দিকে অন্য কেউ চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলতে দুবার ভাবব না। নিজের মূল্যবান বাক্য কায়নাতের মুখের উপর ছুঁড়ে মেরে হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। কায়নাত অর্ণর কথার আগা মাথা কিছুই বুঝেনি। লোকটার মতো তার কথা বার্তাগুলোও কেমন যেন ভীষণ ভারী। অর্ণ মিটিং রুমে যাওয়ার আগে স্বার্থকে কল করল। স্বার্থর নাম্বারে কল দিতেই স্বার্থ রিসিভ করল। অর্ণ শুধায়, কোথায় তুই? বাইরে আছি। নিশা কই? আমার সাথেই। ইডিয়ট, ওকে এখনো বাইরে রেখেছিস কেন? আধ ঘন্টার মধ্যে ওকে আমার বাড়িতে চাই। স্বার্থ অসহায় কণ্ঠে বলল, লক্ষ্মী শালা আমার, তোর বোনরে একটু বুঝা বাপ আমার। শালি আমার কথা বুঝে না, খালি চিল্লায়। থাপড়ে সব দাঁত ফেলে দিব বেয়াদব। ওকে তাড়াতাড়ি বাড়ি দিয়ে আয়। অর্ণ কল কেটে দিল। স্বার্থ হতাশ, ভীষণ হতাশ। নিশা এত রেগে আছে যে ওর একটা কথাও শুনতে চাচ্ছে না। নিশাকে নিয়ে স্বার্থ নিজের বাড়িতে নিয়ে এসেছে। এখানে এসে আলিশার সাথে একবার তার কথা কাটাকটি হয়েছে। ভেবেছিল আলিশার সাথে দেখা করিয়ে সব ঠিক করে ফেলবে, কিন্তু এখন আরও বিপদ মনে হচ্ছে। সে আলিশাকে বলেছিল নিশাকে জব্দ করতে, তাকে যেন সে হেল্প করে।
সেই হিসেবেই আলিশা রাজি হয়েছিল, কিন্তু এখন এই মেয়েও নাটক শুরু করেছে। নিশা ওয়াশরুমে গেছে। কিছুক্ষণ পর বের হয়ে আসতেই স্বার্থ বলল, আমার কথাটা একটু শোন নিশু। নিশা কলেজ ব্যাগ তুলে নিল। তারা ড্রয়িং রুমে অবস্থান করছে। স্বার্থর মা বোধহয় নিজের কামরায়, আর সৌরভ বাড়িতে নেই। নিশা স্বার্থকে থামিয়ে দিয়ে বলল, অনেক বুঝিয়েছ, আর বুঝতে চাই না আমি। স্বার্থ উঠে দাঁড়াল। নিশার সামনে দাঁড়িয়ে বলল, দেখ, ওই ফাইজকে নিয়ে তুই একটু বেশি বেশি করছিলি, যেটা আমার সহ্য হচ্ছিল না। তারপর আবার পুলিশ নিয়ে কাহিনী করলি। সব মিলিয়ে তোকে একটু জব্দ করার জন্য আমি আলিশাকে বলেছিলাম আমাকে হেল্প করতে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিশ্বাস কর। নিশা আশ্চর্য নয়নে তাকাল। বলল, আমি কার সাথে মিশব নাকি কি করব সেটা আমার ব্যাপার, তোমার এত মাথা ব্যথা কেন? স্বার্থ আর একটু এগিয়ে এলো। বুকের বাপাশে হাত রেখে বলল, আমার এইখানে থাকিস তুই। আমি জানি তুই আমাকে খুব ভালো করে বুঝিস, তবুও অবুঝের মতো আমাকে অবহেলা করিস। ফুরিয়ে যাওয়ার আগে কুড়িয়ে নে আমায়। তুই বিহীন পাগল হয়ে যাচ্ছি আমি। নিশা নিষ্পলক চোখে তাকিয়ে রইল। কি বলছে এসব স্বার্থ? স্বার্থ দীর্ঘশ্বাস ফেলল। নিশার গালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি ভালোবাসি তোকে। আমি আমার নেশাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই মেয়ের প্রেমে পড়ে পাগল হয়েছি আমি। সত্যি বলছি, আমার মতো ভালো তোকে কেউ বাসবে না নিশু। একবার শুধু বল, স্বার্থ, আমি তোমাকে ভালোবাসি। নিশার গলা ধরে এলো। আজ স্বার্থ নিজের মুখে স্বীকার করল সে নিশাকে ভালোবাসে। এ যেন বিশ্বাস হচ্ছে না। স্বার্থ সব সময় কাজকর্মে বুঝিয়ে এসেছে নিশাকে সে ঠিক কতটা ভালোবাসে, তবে আজ নিজের মুখে স্বীকার করল। নিশার গাল বেয়ে গড়িয়ে পড়ছে চোখের পানি। এই পানি আনন্দের, প্রাপ্তির। স্বার্থ নিশার চোখের পানি খুব যত্ন করে মুছে দিল। বুকের সাথে ওর মাথা চেপে ধরে বলল, এইখানে লুকিয়ে থাক সব সময়ে। নিশা ফুপিয়ে উঠল। স্বার্থর বুকে কিল ঘুষি মেরে কান্নারত কণ্ঠে বলল, তুমি খুব খারাপ স্বার্থ ভাই। তুমি ওই মেয়ের সাথে ঘুরেছ আমার চোখের সামনে দিয়ে। ওই মেয়ে তোমাকে ছুঁয়েছে, অধিকার দেখিয়েছে। আবার তুমি ওই মেয়ের সাথে এফবিতে পিকচার আপলোড করেছ। তুমি কি ভেবেছ এসব আমি দেখেনি? স্বার্থ ঠোঁট কামড়ে হাসল। নিশার মাথায় আদুরে হাত বুলিয়ে মাথায় আলতো চুমু এঁকে বলল, তোকে জ্বালানোর জন্য করেছি এসব। আমার সামনে অন্য একটা ছেলেকে নিয়ে ঘুরিস আর আমি ঘুরলেই দোষ? দেখেছিস কেমন লাগে? নিশা কেঁদেই যাচ্ছে। কত খারাপ ভাবা যায়। তাকে জ্বালানোর জন্য এসব করেছে এতদিন, অথচ একবারও ভাবেনি নিশার কেমন লাগবে। এতদিন কত কষ্ট পেয়েছে সে। চার দেয়ালের পাশে হুহু করে কেঁদেছে। বুকের মাঝে যন্ত্রণা হতো বলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তবুও চোখে ঘুম ধরা দেয়নি। আর এই লোক কিনা এখন নিজের ভুল স্বীকার করে সাধু সাজছে। নিশা স্বার্থকে ঠেলে নিজের থেকে দূরে সরাল। তুমি আমাকে ছুবে না, খারাপ লোক, আমাকে শুধু কষ্ট দাও তুমি। স্বার্থ দূরত্ব ঘুচাল। নিশার আদুরে গালে হাত বুলিয়ে বলল, আর কখনো এমন করব না পাখি, শুধু একবার নিজের করে নে। বিশ্বাস কর, এই দূরত্ব আমাকে দিন দিন পাগল বানিয়ে দিচ্ছে। তোকে কাছে না পেলে কবে যেন দম আটকে মরে যাব। নিশা স্বার্থর অস্থির চোখে চোখ রাখল। স্বার্থর চোখ বলে দিচ্ছে স্বার্থর কথাগুলো ঠিক কতখানি সত্যি। স্বার্থ নিশার চোখের পানি মুছে দিল। সিঁড়ির শেষ প্রান্তে দাঁড়িয়ে আলিশা ওদের দেখছে প্রথম থেকেই। নিশার প্রতি স্বার্থর উন্মাদনা দেখেছে সে। স্বার্থ নিশা বলতে পাগল। বহুবার প্রমাণ পেয়েছে সে। তার মনেও তো একটা অনুভূতি ছিল, তাহলে সেটা কেন পূর্ণতা পেল না? কেন স্বার্থ তার হল না? মা তো বলেছিল স্বার্থর সাথেই তার বিয়ে হবে, কিন্তু এখন যার মনে প্রাণে অন্য এক নারীর রাজত্ব, সেই পুরুষকে কি করে নিজের করে নিবে? নিশা আর চোখে তাকালো সিঁড়ির দিকে। আলিশা তাকিয়ে আছে তাদের দিকে। এতক্ষণ সে খেয়াল করেনি আলিশাকে। নিশা স্বার্থর চোখে চোখ রাখল। নাক টেনে ঠোঁট উল্টে বলল, একটু নিচু হও স্বার্থ ভাই। স্বার্থ ঘাড় নিচু করতেই নিশা তার গলা জড়িয়ে ধরল। শুষ্ক অধর জোড়া প্রেমিক পুরুষের অধরে রাখতেই স্বার্থ চমকে উঠল। নিশার এহেন পদক্ষেপে বেচারা হকচকিয়ে গেছে। নিশা নাক টেনে নিজেকে সরিয়ে নিল। স্বার্থর দিকে আর তাকাতে পারল না। স্বার্থ হতভম্ব হয়ে বলল, ডিড ইউ কিস মি নিশু? নিশা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আলিশা এহেন দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারল না। ছুটে গিয়ে নিজের বরাদ্দ করা রুমে চলে গেল। স্বার্থর ঠোঁটের কোণে মুচকি হাসি। এলিপসেস। দীর্ঘ 1.5 ঘণ্টা মিটিং করে সবে মাত্র বের হল অর্ণ। স্বার্থ মেসেজ করেছে আরও ঘণ্টা খানেক আগে। বলেছে সে নিশাকে বাড়ি পৌঁছে দিয়েছে।
অর্ণ মেসেজ দেখে ফোন পকেটে ঢুকিয়ে রাখল। তার পেছনে তার অ্যাসিস্ট্যান্ট। অর্ণ লিফটে উঠে তার অ্যাসিস্ট্যান্টকে বলল, আমার পুরো ফ্লোরে যত মেয়ে আছে তাদের অন্য ফ্লোরে শিফট করার ব্যবস্থা করো। নিজের অফিস রুমে ঢুকে সময় দেখে নিল। বাড়ি ফিরতে হবে। মাশফিক চৌধুরী বাইরে থেকেই বাড়ি চলে গেছেন। অর্ণ ভেতরের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকল। বিছানার দিকে তাকিয়ে দেখল কায়নাত গায়ে কলেজ বোরকা জড়িয়েই উল্টো পাল্টা হয়ে ঘুমাচ্ছে। শুধু মাথার হিজাবটা খুলে পাশে রেখে দিয়েছে। খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে বিছানা জুড়ে। অর্ণ এগিয়ে গেল সেদিকে। কায়নাতের নিকট এগিয়ে গিয়ে বিছানার এক কোণায় বসে পড়ল। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ বসে রইল সেখানে। অথচ তার দৃষ্টি ছিল কায়নাতের নিষ্পাপ বদনে। কায়নাত বরাবরের মতো আজও নিজেকে এলোমেলো করে দিয়েই অর্ণর সামনে নিজেকে হাজির করেছে। এই মেয়ে কি আদৌ জানে এসব? কায়নাতের ঘুম ভাঙল আরও ঘণ্টা খানেক পর। উঠে দেখল সে এখনও সেই রুমের আছে। ঘরে কেউ নেই। অর্ণ কি এখনও আসেনি? কায়নাত চুল ঠিক করে হিজাব মাথায় বাঁধল। সেই ঘরের বাইরে এসে দেখল অর্ণ অফিস রুমে বসে আছে ল্যাপটপ নিয়ে। অর্ণ কায়নাতকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, রেডি হন, আমরা এখন বের হব। কায়নাত কলেজ ব্যাগ নিয়ে এলো। অফিস ছুটি হয়েছে একটু আগেই। এই মুহূর্তে অফিসে হাতে গোনা কয়েকজন আছে। থমথমে পরিবেশ বিরাজ করছে চারপাশে। কায়নাত অফিস রুমের বাইরে এসে চোখ বুলালো চারদিকে। কাউকে না দেখে পাশে লম্বাটে অর্ণকে দেখে মিনমিন করে বলল, সবাই কোথায়? চারপাশে তো একটা মানুষও নেই। অর্ণ ঘাড় নিচু করে কায়নাতকে দেখল। তারপর বলল, ছুটি হয়ে গেছে। নিচে এসে গাড়ি বের করে উঠে পড়ল দুজনে। কায়নাতের এখনও চোখে ঘুম ছাড়ছে না। শরীরটা দুর্বল লাগছে। অনেক রাত হল, খাওয়া হয়নি এখনো। বাইরে বৃষ্টি পড়ছে এখনো। কায়নাত জানালার বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছে। আশেপাশে চারপাশেই এত বড় বড় বিল্ডিং দেখতে দেখতে সে বিরক্ত। গ্রামে চারপাশটা সবুজ ঘেরা। কায়নাত বিরক্ত হয়ে দৃষ্টি ফিরিয়ে সামনে রাখল। অর্ণ একমনে ড্রাইভিং করছে। কায়নাত সেদিকে একবার তাকিয়ে মিনমিন করে বলল, শুনুন না। অর্ণ সামনে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিয়েই গম্ভীর কণ্ঠে বলল, আমার খুব ক্ষুধা লেগেছে।